যখন আমি প্রথমবার এই বাড়িতে পা রেখেছিলাম তখন বাড়ির দারোয়ান আমাকে ইশারায় কি যেন বলতে চেয়েছিল। বাড়িওয়ালা ধমকে পড়ে আর বলেনি, তবে আমি বুঝতে পেরে গিয়েছিলাম ওরা আমার থেকে কিছু একটা আড়াল করছে। কিন্তু কি আড়াল করছে ওরা? কানাডায় পড়াশোনা শেষ করেছি কিছুদিন হল। আপন বলতে পৃথিবীতে কেউ নেই আমার। মা ছিলেন। বছর দশেক আগে মাকে নিয়ে পাড়ি জমিয়েছিলাম কানাডায়। তিনি গত বছর হার্টের অসুখে পরলোক গমন করেছেন। এরপর তাকে কানাডার মাটিতেই সোপর্দ করা হয়েছে। দেশে আমাদের জমিজমা বিশেষ নেই। যা ছিল তা অনেক আগেই বিক্রি করা হয়ে গেছে। বাকি ছিল মায়ের কাবিনের জমিটা। সেটা স্মৃতি হিসেবেই রেখে দিতে চেয়েছিলাম। কিন্তু গেল বছর একদল লোকের কুঞ্জর পড়েছে সেই জমিতে, যার ফলে সব ছেড়ে মার শেষ স্মৃতি আঁকড়ে ধরার জন্য কানাডা ছেড়ে দেশে এসেছি। গত 10 বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। রাস্তাঘাট আর আগের মতো নেই। আগের পতিত জমিগুলোতে এখন মজবুত গাঁথুনি দিয়ে বড় বড় দালান তোলা হচ্ছে। বাড়িঘরগুলোও আগের মতো নেই। আমরা যে বাড়িটায় থাকতাম সেই বাড়িটাও যাবার আগে বিক্রি করে দিয়েছিলাম। তবে দেশে ফিরেই সেই পুরনো বাড়িটার কথা মনে পড়ল। বাড়িটার নাম ছিল আনোয়ারা মঞ্জিল। আমার মায়ের নাম আনোয়ারা। তার নামেই বাড়ামেই বাড়িটার নামকরণ করা হয়েছিল। কিন্তু এখন দেখছি পুরো বাড়িটা বদলে গেছে। আগের সেই দোতলা বাড়িটা এখন 4 তলা পর্যন্ত উঠে গেছে। একসময় দেয়ালের রং ময়লা হয়ে গিয়েছিল। এখন বাড়িটা বেশ চকচক করছে। বাড়ির গেটেটের ঠিক পাশে দেয়ালে বড় মার্বেল পাথরে খুদাই করে লেখা, অমিশা ভিলা, বাসা নম্বর 3, রোড নম্বর, টিলাগড়, সিলেট। খবর নিয়ে জানতে পারলাম বাসার মালিক এ বাড়িতে থাকেন না, এবং আরও জানতে পারলাম যে উপযুক্ত ভাড়াটিয়া পেলে বাসাটা ভাড়া দেওয়া হবে। ভাবলাম, দেশে যখন এসেছি তখন অন্য কোথাও কেন, নিজের পুরনো বাড়িটায় থাকা যাক। বাসার মালকিন এক ভদ্র মহিলা। তার নাম রেবা বেগম। তিনি আমাকে জানালেন, আমরা যার কাছে বাড়িটা বিক্রি করেছিলাম সেই ভদ্রলোক এই ভদ্রমহিলার কাছে বিক্রি করে দূরে কোথাও চলে গেছেন। আমি এ বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকব শুনে ভদ্রমহিলার ভ্রু কুঁচকে গেল। তিনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। তার মুখে যে আতঙ্কের ছাপ এসেছিল সেটা আড়াল করে মুচকি হেসে বললেন, বেশ তো, যতদিন ইচ্ছে থাকুন, সময়মতো ভাড়াটা মিটিয়ে দিলেই হয়। তবে তার হাসির আড়ালে যে রহস্য লুকিয়েছিল তা আমার দৃষ্টি এড়ায়নি। মুখে মুখে বসে চা খেলাম আমরা। এর ফাঁকে কিছু আলাপও হল। পুরোটা সময় কেন জানি বারবার মনে হচ্ছিল রেবা বেগম নামের এই ভদ্রমহিলা কিছু একটা আড়াল করতে চাইছেন, তবে তিনি সহজে ধরা দিতে চাইছেন না। ভদ্রমহিলা আমাকে অমিশা ভিলার সামনে নিয়ে গেলেন। গেটে তালা ঝুলানো ছিল। বাইরে পাহাড়রত দারোয়ান। প্রায় ৪৫ থেকে ৫০ বছর বয়সী শ্যামলা বেটে মতো ভদ্রমিলা ষাটোর্ধ্ব বৃদ্ধ দারোয়ানকে কড়া গলায় নির্দেশ দিলেন, রুমন মিয়া, গেট খুলে দাও। উনি কানাডা থেকে এসেছেন। আজ থেকে এ বাড়িতেই থাকবে। ভদ্রমহিলার কথা শুনে দারোয়ান রুমন মিয়ার মুখ শুকিয়ে গেল। তিনি মুখ বেজার করে গেটের তালা খুলে দিলেন। তবে আমি যখন বাড়ির ভেতরে যাচ্ছিলাম ঠিক তখন দারোয়ান আমাকে ইশারায় কি যেন বলতে চেয়েছিলেন। ব্যাপারটা বাড়ির মালকিন অর্থাৎ ভদ্রমহিলা রেবা বেগমের পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন, রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? সরো, সরে দাঁড়াও, যাও বাইরে থেকে ঘুরে এসো। কিন্তু ব্যাপারটা ঠিক ভালো ঠেকল না। বাড়িতে থাকতে চাওয়ার কথা শুনে বাড়ির ভদ্রমহিলার আতকে ওঠা, কিংবা দারোয়ান আমাকে আড়ালে আবডালে ইশারা করা, সবকিছু কেমন যেন গোলমেলে লাগছিল। তবে আমি তখনও অতটা গুরুত্ব দেইনি। যখন দেশে ছিলাম তখন এক চাওয়ালাকে চিনতাম। তার হাতের চায়ের স্বাদ নিয়ে এলাকায় বেশ নামডাক ছিল। কলেজ লাইফের এমন একটি দিনও ছিল না যেদিন তার হাতে বানানো চা খাইনি। আজ এত বছর পর আবার সেই চায়ের দোকানে এসেছি। অবশ্য আগের সেই ঠুনকো চায়ের দোকানটা আর আগের মতো নেই। এখন সেটা মজবুত ইট সিমেন্টের চার দেয়ালে ঘেরা বেশ সুন্দর চায়ের দোকানে পরিবর্তিত হয়েছে। সেই সাথে পরিবর্তিত হয়েছে চাওয়ালাও। আগে শোয়েছে চাওয়ালাও। আগের সেই নামকরা হাড় ঝিরঝিরে বৃদ্ধ আর নেই। সে নাকি কবছর আগে মারা গেছে। এখন তার ছেলে দোকানে বসে। এই দোকানে এখন শুধু চা নয়, ভাত, পরোটা, ডাল সবজি, এমনকি বিরিয়ানিও পাওয়া যায়। আমি কেবল চা অর্ডার করলাম। মৃত চাওয়ালার ছেলে ক্যাশে বসে থেকে জিজ্ঞেস করল, ভাইজান রে তো আগে দেখি নাই,
নতুন নাকি? আমি সবেগে মাথা নেড়ে বললাম, হ্যাঁ, নতুন এসেছি। পাশের গলিতে যে চারতলা বাড়িটা, সেখানেই উঠেছি। পাশের গলিতে চারতলা বাড়ি? বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আমি বললাম, হ্যাঁ, ৩ নম্বর বাড়িটা। অমিশা ভিলা? বলে ভ্রু কুচকাল লোকটা। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। সঙ্গে সঙ্গে কেশে উঠল লোকটা। ঢুকচুক করে পানি খেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। বাকি যতটা সময় তার দোকানে ছিলাম, লোকটা আরেকটি বারের জন্যও আমার দিকে ফিরে তাকায়নি। একটি কথাও বলেনি। তার এমন আচরণে আশয়টা আরও ঘোলাটে হয়ে এলো। কিছু তো আছে ওই বাড়িতে, যার কথা সবাই জানে, অথচ কেউ মুখ ফুটে বলতে চাইছে না। কিন্তু কি সেটা? চায়ের দাম মিটিয়ে তখনকার মতো বেরিয়ে এলাম। বাসার কেটে এসে দেখি দারোয়ান পোটলা কাঁধে নিয়ে রওনা দিচ্ছে। তাকে বললাম, কোথায় যাচ্ছেন? বৃদ্ধ দারোয়ান মুখ বেজার করে জবাব দিলেন, যেইখানে যাওনের কথা, আমার ঘরে। চাকরিটা তো খাইলেন, দেখেন কেন শেষে কেউ না আপলেরেই খেয়ে ফেলে। আমি আতঙ্কিত হয়ে বললাম, আমাকে খাবে মানে? কে খাবে? তাছাড়া আপনার চাকরি আমি খেতে যাব কেন? আপনি খান নাই, খাইছে আমার কপাল। এতদিন ভাড়াটিয়া ছিল না, তাই পাহারাদার হিসেবে আমারে রাখছিল, যেন বাড়ির জিনিসপত্র চুরি টুরি না হয়। এখন তো বিশ্বস্ত ভাড়াটিয়া পাইছে, এখন কি আর আমারে লাগব? খানিক থেমে বিড়বিড় করে বললেন, "আ, তবে..." বলে আবার থামলেন। আমি জিজ্ঞাসু ভঙ্গিতে বললাম, তবে? তবে আপনি এইখানে টিকতে পারবেন না, বলে বাঁকা হাসলেন তিনি। আমি ফের প্রশ্ন করলাম, টিকতে পারব না মানে? কি হবে আমার? এই প্রশ্নের জবাব তিনি দিলেন না। চিবুকে ঝুলে থাকা পাকা দাড়িতে হাত বুলাতে বুলাতে অভিজ্ঞ ভঙ্গিতে বললেন, রাইতে সাবধানে থাইকেন। রাইতে সাবধানে থাইকেন? কথাটা বারবার কানে বাজতে লাগলো আমার। রাতের খাবার খেয়ে যখন নিশ্চিন্ত মনে বিছানায় গা এলিয়ে দিলাম, তার খানিক পরে আবারও সেই রহস্যময় কণ্ঠটা ভেসে এলো। মনে হলো এক পোষলা শীতল হাওয়া জানালা ভেদ করে এসে কানে কানে বলছে, রাইতে সাবধানে থাইকেন। দ্রুত উঠে গিয়ে জানালায় পর্দা টেনে দিচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ল কাচের জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না, তবে মানুষটা খুঁড়িয়ে চলছে, এগিয়ে আসছে ধীরে ধীরে। আমি দ্রুত পর্দা টেনে দিয়ে বিছানায় গিয়ে বসলাম। তখন আরও একবার স্পষ্ট শুনতে পেলাম, রাইতে সাবধানে থাইকেন। দ্রুত বাতি নিভিয়ে দিয়ে বিছানায় চাদরের নিচে নিজেকে গুটিয়ে নিলাম। ভেবেছিলাম বাতি নিভে যাওয়ার সাথে সাথে অমিশা ভিলার সব রহস্য নিভে যাবে, কিন্তু না। একটা আওয়াজ, একটা বিক্ষিপ্ত বিকট আওয়াজ রহস্যটা আরও গাহর করে তুলল। দ্রুত ছুটে গিয়ে জানলার পর্দা ফাঁক করে বাইরে দৃষ্টি রাখলাম। অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষটাকে আর দেখা যাচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পেছন ফিরে তাকিয়েই আতকে উঠলাম। অন্ধকার ঘরে বিছানার উপর কে যেন বসে আছে। আমি কাঁপা গলায় বললাম, কে আপনি? আশ্চর্যজনক বিষয় হল, অন্ধকারে বসে থাকা মানুষটা অর্থাৎ মেয়েটা কোমল গলায় জবাব দিল, আমি অমিশা।